বন্ধুরা, গত পর্বে বলেছিলাম কাকিমা ঠাকুরপোর সাথে কিভাবে কাজ করেছিল সেই ঘটনা আজ বলব। কাকিমা কার সাথে কি করবে সেই ঘটনা। কাকিমার হাতের খাবার খেয়ে আমরা বাড়ি থেকে বের হলাম। বারবার কাকিমার অগোছালো কাপড়ের দিকে চোখ যাচ্ছিল। আসলে অনেক টাইট ব্রাউজ পড়েছে, এজন্য কেমন যেন অস্বস্তি হচ্ছিল। যাই হোক, আমি আর ইতি কাকিমা দুজনে পাশাপাশি হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে কাকিমার সাথে আমি বাজারের সবথেকে বড় মুদিখানার দোকানে এসে থামলাম। দেখলাম দোকানদার কাকিমার পরিচিত। উনি কাকিমাকে বৌদি বলে সম্বোধন করে বললেন, অনেকদিন বাদে এলেন বৌদি, তা আপনার শরীর ভালো আছে তো? দেখলাম কাকিমা হালকা না এক আশ্বরে বললেন, হ্যাঁ ঠাকুরপো, ভালো আছি। আসলে তোমার দাদাই তো সব মাসোহারা নিয়ে যায়, তাই খুব একটা দরকার না পড়লে আমার আর আসা হয় না। দোকানদার বলল, তবুও মাঝে সাঝে আসতে পারেন নাকি? আমার দোকান তো আপনারই। মাঝে মধ্যে বৌদির দর্শন পেলে আমারও যে বেচাবিক্রি ভালো হয়। কাকিমা একটা হাসি দিয়ে বলল, তাই না? ঠিক আছে, এরপর থেকে ইচ্ছে করেই বাজারের ফর্দে কিছু কিছু জিনিস লিখব না। তারপর সেসব নিতে আমি নিজে এসে হাজির হব। দোকান থেকে কাকিমা পোলাওয়ের চাল, সেমাই, চিনি আরও কিছু টুকটাক জিনিসপত্র নিলেন। কাকিমার হাতের পায়েস আমার ফেভারিট। আসবার পথে কাকিমা বলছিলেন যে কাল রাতে উনি নাকি আমাকে লুচি পায়েস করে খাওয়াবেন। খেয়াল করলাম সাদাই দেওয়ার সময় মুদি দোকানি আর চোখে বারবার কাকিমার দিকে তাকাচ্ছে। আমি মনে মনে হাসলাম আর বললাম, হ্যাঁ দোকানদার চাচা, দেখো দেখো, দেখে নাও সব সদাই ঠিকমতো দিয়েছ নাকি? কেনাকাটা শেষ করে আমরা দুজনে এবার বাড়ির দিকে পা বাড়ালাম। মিনিট দশেকের পথ হঠাৎ করেই কাকিমার মোবাইলে অতীন কাকুর ফোন। যা শুনলাম, কাকু অফিস থেকে বাড়ি ফিরেছেন ভুল করে। আজ উনি সঙ্গে করে ঘরের চাবি নিয়ে যাননি, তাই এখন অগত্যা বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে আছেন। সুতরাং হেঁটে বাড়ি ফিরলে আর চলবে না। আমি কাকিমাকে ওনার পরিচিত একটা রিকশায় তুলে দিলাম। পাশেই একটা চায়ের স্টল। গ্রামে আসার পর থেকে এখন অবধি একটাও সিগারেট খাওয়া হয়নি। আমি স্টলে এসে দাঁড়ালাম। কাকিমা রিকশায় উঠে চলে যেতেই স্টলে বসা আমার বয়সী দুইটা ছেলে ইতি কাকিমাকে নিয়ে আপত্তি গন্তব্য করতে শুনলাম। প্রথমজন বলল, এটা আমাদের অতীনদার বউ না। অন্যজন বলল, হ্যাঁ রে, ইতি বৌদি। প্রথমজন বলল, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, কেমন অগোছালোভাবে চলাফেরা করে দেখেছিস। ভাবলাম ছেলে দুইটা কি দুষ্টু। দেখলাম চায়ের দোকানেও ওদেরকে ধমক না দিয়ে বরং ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। শুধু ভদ্রঘরের বউ বলে সরাসরি মুখের উপর কেউ কোনো বাজে ইঙ্গিত করতে পারে না। সিগারেট শেষ করে স্টলে এক কাপ চা খেয়ে আমি কাকিমাদের বাড়িতে গেলাম। গিয়ে দেখি কাকু ফ্রেশ হয়ে রান্নাঘরের পাশে বসে আছে আর কাকিমা রাতের রান্নার প্রিপারেশন নিচ্ছে। কাকু বলল, আমি কাল সকালে বাজার করে রাখব, তারপর রাতে তোর কাকিমার হাতে রান্না খেতে আসবি, ঠিক আছে? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। এরপর মিনিট কত কাকু কাকিমার সাথে গল্প করে বাড়ি ফিরে এলাম। রাতের খাওয়া দাওয়া জলদি সেরে নিলাম। আজ শরীরটা বেশ টায়ার্ড লাগছে, কিন্তু বিছানায় গা এলিয়ে দিয়েও কোনো মতে ঘুম আসছে না। শুধু এপাশ ওপাশ করছি। সেদিন বিকেলে দেখা কাকিমা আর তার ঠাকুরপোর কাজের দৃশ্য যেন এখনও চোখে ভাসছে। ইতি কাকিমার চিৎকার যেন কানে বাজছে না, কিছুতেই মন শান্ত হচ্ছে না। আবার পুরনো অভ্যেসটা মাথাচাড়া দিয়ে উঠল। আমি জানালায় দাঁড়িয়ে চোখে বাইনোকুলার লাগালাম। রাত তখন 11টা। দেখলাম ইতি কাকিমা ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ক্রিম মাখছেন। পরনে গোলাপি রঙের নাইটি। আধুনিকা পোশাকে কাকিমাকে আরও আকর্ষণীয় লাগছে। আমি ঠিক সময়েই চোখে বাইনোকুলা লাগিয়েছি। দেখলাম অতীন কাকু কাকিমাকে কাজ করার জন্য ডাকছে। বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ কি কাজ। কাকিমার এই নাইটিটা বেলাল চাঁদ চুরি কিনে দিয়েছে। যদিও কাকিমা বলেছে এটা নাকি ওর এক বান্ধবী ঢাকা থেকে এনে দিয়েছে। কাকু আর কাকিমা কাজ শুরু করলেন, কিন্তু কাকু ভালো করে কাজ করতে পারে না, যে কারণে কাকিমা একটু বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকাল 6টা। ইতি কাকিমা প্রতিদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন। আজও তার ব্যতিক্রম হয়নি। কাল সন্ধ্যায় সন্ধ্যা বাতি দেওয়ার আগে জড়ো করে রাখা কাপড় চোপড় নিয়ে স্নানঘরে ঢুকলেন কাকিমা। স্নানের আগেই সেগুলো ধুয়ে নেবে কাম। স্টোরি টেলিং টোন। হিন্দু ঘরের বউদের মাঝে এই এক রীতি দেখেছি, সকাল সকাল ঘুম থেকে উঠেই হাতের কাজ সেরে ওনারা স্নান সেরে নেন। কেউ কেউ তো আবার বিছানা থেকে উঠেই সোজা গোসল ঘরে ঢোকেন। স্নানে ঢুকেই ইতি কাকিমা কাপড় চোপড় ডিটারজেন্টে ভিজিয়ে দেয়া। ধোয়ার সময় খেয়াল করলেন শাড়ি, পেটিকোট, ব্লাউজ সব আছে, কিন্তু একটা কাপড় মিসিং। কি আশ্চর্য! সেটা গেল কই? বন্ধুরা, তোমাদের বলে রাখি, গত পর্বে আমি কাকির একটা কাপড় লুকিয়ে ব্যাগে রেখেছিলাম, সেটাই উনি খুঁজে চলেছেন। তোমরা যারা গত পর্ব শোনোনি তারা সেটা শুনে এসো। বারান্দায় বেঞ্চির এক কোণে ছাড়া কাপড় চোপড় রেখেছিল কাকিমা। এখন বাকি সব পোশাক ঠিকঠাক পেলেও একটা পাচ্ছেন না। উনি অনেক খোঁজাখুঁজি করেও সেটার হদিস মিলল না।
অগত্যা বাকি সব কাপড় ধুয়ে স্নান সেরে নিল কাকিমা। অতীনের ওঠার সময় হয়ে গিয়েছে। এদিকে চা জল খাবার কিছুই এখনো তৈরি করা হয়নি। কাকিমা তাড়াতাড়ি করে ধোয়া কাপড়চোপড়গুলো রোদে মেলে দিতে বাড়ির পিছন দিকটায় গেলেন। এদিকে কাকু ডাকতে শুরু করেছে, ইতি এই ইতি, এই বউ কই গেলে তুমি? ইতি সাড়া দিয়ে বলে, এই তো আসছি আমি। নাশতা সেরে রোজকার সময়েই কাকু অফিসে চলে গেলেন। কাকুর অফিসে কাজের চাপ থাকায় আজকে উনার ফিরতে দেরি হবে। এদিকে সন্ধ্যা নেমে এল। কাকিমা চাচ্চুর জন্য মেন গেট খুলে রেখেছিলেন। চাচু বাড়িতে ঢুকেই মেন গেটে তালা মেরে দিলেন। বুঝতে পারলাম আজও চাচ্চুকে কাজের জন্য আসতে বলেছে। খোলা বারান্দা দিয়ে ঘরে এসে ঢুকলেন ইতি কাকিমা। চাচ্চুর জন্যই অপেক্ষা করছিলেন। চাচ্চু আসতেই কাকুর ঘরটাতে বাইরে থেকে সিটকিনি টেনে দিয়ে চাচ্চুকে নিয়ে পাশের ঘরে গেলেন। আমার ঘরের জানালা দিয়ে এই ঘরের ভিউ সব থেকে ভালো আসে। বুঝতে পারলাম ভেতরে কিছু একটা চলছে। একাধিক মানুষের বিচরণ লক্ষ্য করলাম আমি ঘরের মাঝে। যদিও ঘরের লাইট নেভানো থাকায় স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছিলাম না। চাচু সময় নষ্ট না করে দ্রুত কাজ করতে শুরু করলেন, কেননা কাকু চলে আসলে সমস্যা হয়ে যাবে। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম মনের মতো গল্প দেওয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। সব কাজ সেরে চাচু দ্রুত বাড়িতে ফিরে এলেন, আর কাকিমা ফ্রেশ হয়ে শুয়ে পড়লেন। পরের দিন সকালে কাকিমাদের বাড়িতে গিয়ে জানতে পারলাম আগামী কাকিমার জন্মদিন। ব্যাপারটা জানবার পর থেকেই আমার ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছিল। এদিকে গ্রামে ভালো কোনো কেক বা পেস্ট্রি সব নেই। সিদ্ধান্ত নিলাম আজকে বিকেলেই শহরে গিয়ে কাকিমার জন্য সুন্দর একটা কেকের অর্ডার দিয়ে আসব। বিকেলে শহরের একটা নাম করা পেস্ট্রি শপে কেকের অর্ডার দিয়ে এসেছি। আর তাছাড়া ওনার জন্য একটা বার্থডে গিফটও তো নিতে হবে। কিন্তু কি নেওয়া যায় অনেক ভেবে চিনতে ঠিক করলাম একটা জামদানি শাড়ি নেব, যেমন কথা তেমন কাজ, সব কিছুর ব্যবস্থা করে। রাত 10:30-এর একটু পরেই কেক আর শাড়ি নিয়ে কাকিমার বাসায় হাজির হলাম। জন্মদিনের সারপ্রাইজ দেখে কাকিমা খুশি হওয়ার পরিবর্তে একটু দুঃখী মনে হচ্ছে। কাকিমা বলল, তোমার কাকু আমার জন্মদিনের কথা একদম ভুলে গেছে। এই লোককে দিয়ে কিছুই হয় না, রাতে ঠিকমতো কাজ করতে পারে না, আবার এখন জন্মদিনের কথাও ভুলে গেছে। আমি কাকিমাকে একটু সান্ত্বনা দিলাম আর বললাম, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমাকে সময় দেব, তোমার সব শখ পূরণ করব। আমার সান্ত্বনা পেয়ে কাকিমার মন একটু ভালো হলো। এরপর কাকিমা ফ্রেশ হতে বাথরুমে চলে গেলেন, কিন্তু তোয়ালে নিতে ভুলে গিয়েছিলেন। আসলে ভুলে উনি যাননি। এই রাতে তুমি ইচ্ছে করে তোয়ালেটা বিছানায় ফেলে গিয়েছিলেন স্নান সেরে। তাই উনি মিষ্টি কণ্ঠে আমাকে ডাকে বললেন, এই শোনো না, আমার বিছানার উপরে দেখো একটা তোয়ালে আছে, এটা দাও না প্লিজ। তাড়াহুড়োই নিতে ভুলে গেছি। আমি ওনার বেডরুমে গিয়ে বিছানায় কোনো তোয়ালে দেখলাম না। তবে আলনায় একটা তোয়ালে ঝুলছে বটে, কিন্তু আমি দুষ্টুমি করে বললাম, কই কাকিমা, বিছানায় তো কোনো তোয়ালে পাচ্ছি না। কাকিমা বললেন, তবে আলনায় একটু খুঁজে দেখো না। আমি মিনিট খানেক এমনিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে বললাম, না কাকিমা, রান্নাতেও তো পেলাম না। উনি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আচ্ছা বারান্দায় দেখো, আমার পেটিকোট নেড়ে দেওয়া আছে, ওখান থেকে একটা দাও তো জলদি। আমি দেখলাম বারান্দার দড়িতে কাকিমার 2টা পেটিকোট ঝুলছে, একটা খয়েরি রঙের, ওটা মোটামুটি শুকিয়ে গেছে, আর একটা সাদা রঙের, এটা বেশ ভেজা। আমি ইচ্ছে করেই সাদা পেটিকোটতে দিতে গেলাম কাকিমাকে। কাকিমা হাত বাড়িয়ে স্নানঘর থেকে পেটিকোটখানা নিলেন। মিনিট খানেক পরে বের হলেন, বেশ অস্বস্তি হচ্ছিল। এরপর তিনি বেডরুমে চলে গেলেন। আমি কাকিমাকে রিকোয়েস্ট করলাম আমার আনা জামদানি শাড়িটা পরবার জন্য। কাকিমা এক প্রস্থ হাসি দিয়ে দরজা বন্ধ করে দিল। ঘড়িতে 11:30। ওদিকে কাকিমা নিজেকে অপরূপ রূপে সাজিয়ে তৈরি হচ্ছেন, আর এদিকে আমি ঘর সাজানোর অসমাপ্ত কাজটা সম্পন্ন করছি। কাকিমা যখন রুম থেকে বেরোলেন তখন ওনাকে দেখে যেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। সিথিতে চওড়া করে সিঁদুর, কপালে লাল টিপ, চোখে কাজল আর হাতে শাখা পলার সাথে ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক মিলে কাকিমাকে যেন অপরূপ লাগছিল। আমি দেখলাম ঘড়িতে 11:60। আমি কাকিমার দিকে তাকিয়েই কাটিয়ে দিলাম। তারপর দেয়াল ঘড়িতে 12টার ঘণ্টা বাজতেই কাকিমাকে বিশ করলাম, হ্যাপি বার্থডে কাকিমা। কাকিমা ভীষণ খুশি হয়ে বিশ্বের উত্তরে লম্বা করে থ্যাংক ইউ দিল। তারপর আমাকে পাশে ডাকল কেক কাটবার জন্য। কাইমার হাতে হাত রাখতেই তার হাত কেঁপে উঠল। কেকের ফার্স্ট বাইট কাকিমা আমাকে দিল। এরপর কাকিমাকে কেকের একটা টুকরো দিলাম। কেকের টেস্ট দারুণ হয়েছে।
কাকিমা বলল, শুধু কেক খাবে নাকি তোমার জন্য ক্ষীর আর বড় বড় 2টা ভাপা পিঠা আছে, এগুলো খেতে হবে। কিন্তু বললাম ভাপা পিঠা আমার প্রিয় খাবার। একটু পর কাকিমা 2টা ভাপা পিঠা দিয়ে বললেন, পিঠা 2টা খাও, তোমার ভালো লাগবে। পিঠাগুলো বেশ নরম। আসলে অনেক যত্নে বানিয়েছে তা বোঝা যাচ্ছে। পিঠা খাওয়ার পর কাকিমা বলল, দেখো তোমাদের জন্য ক্ষীর এনেছি, ক্ষীর খেয়ে নাও। জিসান, তোমার কাকাবাবু এই ক্ষীর এখনও খেতে পারেনি। সেদিন জন্মদিনের মোমবাতির আড়ালে অনেক আনন্দ হয়েছে। ভাপা পিঠা আর ক্ষীরের মিষ্টি হয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিল। চিৎকার চেঁচামেচি করতে করতে রাত 2টা বেজে গেল। দুজনেই বেশ ক্লান্ত হয়েছিলাম। এরপর কাকিমা বলল, আজ আর নয়, এখন ফ্রেশ হয়ে এসো। আমি ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম। এরপর কাকিমা ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর একটা হালকা রঙের গামছা জড়িয়ে বেরোলেন। আমি কাকিমাকে বললাম, আজকে ম্যাক্সি পরে ঘুমাবে, তাহলে ভাল লাগবে। কাকিমা আমার কথা মতো তাই করল। সামান্য গল্প করতে করতে দুজনে ঘুমিয়ে পড়লাম। সেদিনের পর থেকে প্রায়ই কাকিমা আমাকে ভাপা পিঠা আর ক্ষীর খাওয়ার জন্য ডাক দিতেন আর চলে যেতাম কাকিমাগের বাড়িতে।